তো সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা ডিসকাস করব সিডিপি সেট 1 প্র্যাকটিস সেট। ঠিক আছে ভাই, তো প্যাডাগজি সিডিপি প্র্যাকটিস সেট 1 আজকে ডিসকাস করব, সুতরাং সাথে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখুন আপনাদের কেমন লাগে। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশন ডাইরেক্ট আমরা কপি করেছি বেছে বেছে এখান থেকে, যাতে করে পরবর্তী সময় আপনাদের পরীক্ষায় কোনো মানে ঝামেলা না হয় বা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে একটা 100% ধারণা আপনারা পেয়ে যান। তো প্রথম প্রশ্ন, ইন দ্য কন্টেক্সট অফ ইনক্লুশন কারিকুলাম লার্নিং এক্সপেকটেশন আর দ্য সেম। যে ইনক্লুসিভ এডুকেশন আমরা জানি যে ইনক্লুশন মানে কি, সবাই মিলে শেখা, একসঙ্গে শেখা, যেট ইজ কল ইনক্লুশন। ঠিক আছে, অন্তর্ভুক্তিকরণ, একসঙ্গে সবাইকে একত্রিতকরণ বা অন্তর্ভুক্তিকরণ। এখানে কারিকুলাম লার্নিং যেটা, এটা এক্সপেকটেশন আর দ্য সেম, মোটামুটি সেম হয়, কিন্তু এখানে ডিফারেন্ট কি থাকে? ডিফারেন্ট এখানে থাকছে, দেখুন কারেক্ট আনসার হচ্ছে অ্যাকোমোডেশন এবং মডিফিকেশন। যে অ্যাকোমোডেশন এবং মডিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা বিভিন্নতা দেখা যায়। ঠিক আছে, তারপর ডাইভারজেন্ট এবং কনভার্জেন্ট থিঙ্কিং থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনসেপ্টের ক্লাসে আমরা বারবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি। হোয়াই ডাইভারজেন্ট থিঙ্কিং, একটা কমা হবে, তারপর হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। তো ডাইভারজেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি আপনারা সবাই জানেন, তবুও প্রশ্ন উত্তরের আদলে যখন আমরা কনসেপ্ট একটু আলোচনা করি তো জিনিসটা একটু ভালো হয়। তো সম্ভব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। তো ডাইভারজেন্ট থিঙ্কিং মানে দেখুন, একটা প্রশ্নের অনেকগুলা উত্তর থাকে কিংবা অনেকগুলা সমাধান থাকে, যেটাকে আমরা ডাইভারজেন্ট থিঙ্কিং বলি, যেটাকে আরেকটা নামে জানা যায়, তার নাম হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা ওপেন এন্ডেড আনসার বা ওপেন এন্ডেড থিঙ্কিং, যাই বলুন না কেন। ডাইভারজেন্টের আরেকটা নাম হচ্ছে ওপেন এন্ডেড, যার কি থাকে, অনেকগুলা সলিউশন থাকে, অনেকগুলা সলিউশন থাকে। ক্লিয়ার? যেমন যদি বলা হয় যে কোন দুইটি সংখ্যা যোগ করলে 10 পাওয়া যাবে, অ্যাজ ফর এক্সাম্পল, কোন দুইটি সংখ্যা যোগ করলে 10 পাওয়া যাবে, তো একজন ছাত্র বলবে যে স্যার 2-এর সঙ্গে 8 প্লাস করলে 10 পাবো। আরেকজন বলবে না স্যার, না স্যার, আমি বলি 1 + 9 প্লাস করলে 10 পাওয়া যাবে। আরেকজন বলবে না স্যার, তারটা হয়নি, আমি বলি 5 + 5 যদি প্লাস করি তাহলে 10 হবে। আরেকজন বলবে স্যার আমার কথা একটু শুনে যান, 4 + 6 যদি প্লাস করি তাহলে 10 হবে। আরেকজন বলবে না স্যার, সবথেকে বেস্ট আনসার হচ্ছে 10 + 0। এবার দেখুন এখানে 1 2 3 4 5টা সলিউশন আমরা পেলাম, তো 5টা কিন্তু কারেক্ট। কোন দুইটি সংখ্যা যোগ করলে 10 পাওয়া যাবে যদি বলি, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 5টা আনসারই কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট, কোনোটাতে আমরা ভুল বলতে পারি না। তো এই ধরনের একটা প্রশ্নে যখন অনেকগুলো আনসার বের হয়, দ্যাট ইজ কল্ড ডাইভারজেন্ট থিঙ্কিং। আর যে প্রশ্নে মাত্র একটি মাত্র আনসার হয়, যেমন যদি আপনাকে বলা হয় যে 7 + 3 = কত হবে, প্রত্যেকটা ছাত্র আপনাকে বলতে হবে যে এখানে 10 হবে, আর কোনো অপশন নাই। 10 ছাড়া তারা যদি 9 কিংবা 8 বলে, তার মানে তার আনসারটা কি হবে, গলত হবে বা আনসারটা তার ভুল হবে, কারেক্ট আনসার হবে না। তো কারেক্ট করতে গেলে এখানে মাত্র একটাই অপশন থাকবে, যেটা হচ্ছে 10, এর বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ তার আনসারটা কি, আনসারটা হচ্ছে ফিক্স আনসার থাকবে। তো এটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। ক্লিয়ার? কনভার্জেন্ট থিঙ্কিং এ আনসার একটা থাকে এবং আনসারটা কি থাকে, ফিক্স থাকে। আর ডাইভারজেন্ট থিঙ্কিং এ অনেক আনসার থাকে যেখানে কোনো ফিক্স নাই, এবং ডাইভারজেন্ট থিঙ্কিং এ তারা কি করে, নিজস্ব চিন্তা ভাবনা করার, ক্রিটিক্যাল থিঙ্কিং করার, ক্রিয়েটিভিটি করার তারা কি পায়, সুযোগ পায়। কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং এ এই ধরনের সুযোগ সুবিধাটা থাকছে না। তো এবারে দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়। এবারে যদি দেখি আমরা এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে, তো কোয়েশ্চন নাম্বার 2, ডাইভারজেন্ট থিঙ্কিং এনকারেজ মাল্টিপল আনসার আর কনভার্জেন্ট থিঙ্কিং ইজ ফিক্সড অন দ্য ওয়ান কারেক্ট সলিউশন। এটাই তো কারেক্ট আনসার, তাই না? প্রথমে বলেছে ডাইভারজেন্ট, তার মানে ডাইভারজেন্টে কি থাকবে, মাল্টিপল আনসার থাকবে, একাধিক উত্তরকে উৎসাহিত করবে ভিন্ন চিন্তা ভাবনা। একাধিক চিন্তা ভাবনা যখন থাকবে ডাইভারজেন্ট থিঙ্কিং, তখন সেটা কি করবে, একের বেশি উত্তর থাকবে। আর অভিসারী চিন্তা ভাবনা যেটা হচ্ছে কনভার্জেন্ট, যেটা কি থাকবে, মাত্র একটি প্রশ্নের উত্তরে সমাধান দেবে। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইনক্লুসিভ এডুকেশন ইজ নট কারেক্ট। এবার দেখুন ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে নিচের কোনটা কারেক্ট নয়, এটা আমাদের বলতে হবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইনক্লুসিভ এডুকেশন ইজ নট কারেক্ট। কোয়েশ্চন নাম্বার
3 যদি আমরা বলি তাহলে কি হবে দেখি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ এমনভাবে শিক্ষাদান করা যা বাদ দেয় না। ইনক্লুসিভ এডুকেশন মিন্স টিচিং ইন ওয়েস দ্যাট ডু নট এক্সক্লুড। Inclusive education teaching means adopting pedagogies that support needs all learners. An inclusive classroom accommodates difference in language style and promotes collaboration. অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভাষা শৈলীর পার্থক্যকে ধারণ করে এবং সহযোগিতাকে উৎসাহিত করে। তারপর বলেছে an inclusive classroom centered around fixed curriculum and standard assessment. কোয়েশ্চেন নাম্বার 3। এবার দেখুন, আমরা সবসময় একটা কথা আমরা আপনাদের বারবার বলেছি, যেখানে ফিক্সড থাকবে, আমরা একটু আগে বলেছিলাম যে ফিক্সড মানে কি কনভার্জেন্ট, আর কনভার্জেন্টটা সচরাচর ক্ষেত্রে নেগেটিভ হয়, কারণ ছাত্ররা এখানে চিন্তা ভাবনা করার সুযোগ পায় না। আর ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে কি করব, আমাকে সবাইকে সহযোগিতা করব, সবার জন্য সমান শিক্ষা করতে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখতে হবে, এমনভাবে শিক্ষাদান করতে হবে যা বাদ দেয় না, অর্থাৎ কোনো কিছু ছাড়া যাবে না, সব কিছুকে ইনক্লুড করে আমাদেরকে পড়াতে হবে, কোনো স্টুডেন্টকে পার্টিকুলারলি আমরা বাদ দিতে পারি না, সবাইকে একত্রীকরণ বা একীকরণের মাধ্যমে আমাদের কি করতে হবে, পড়াতে হবে। কিন্তু এখানে দেখুন ফিক্সড কারিকুলাম, ফিক্সডটা হচ্ছে নেগেটিভ, বিশেষ করে আরেকটা সবচেয়ে বড় নেগেটিভ যেটা হচ্ছে ফিক্সডটা হচ্ছে নেগেটিভ। আর স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট, এই স্ট্যান্ডার্ড কারিকুলাম, স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট বা মানসম্মত যেই বলুক না কেন, এটা সবসময় কী হবে, নেগেটিভ হবে। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে, আমরা কখনো ইনক্লুসিভ এডুকেশন বা প্যাডাগজির যে কোনো ক্ষেত্রে, ইনক্লুসিভ এডুকেশন ছাড়ুন, বাদ দিন, যে কোনো ক্ষেত্রে আমরা কি করব না, এই মানসম্মত মূল্যায়ন আমরা কখনোই করবো না। যখনই দেখবো সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, এটাকে কেটে দেবেন। ক্লিয়ার ভাই? তো এটা এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা নট কারেক্ট, তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট। এবার অ্যাজারশন এবং রিজনিং থেকে প্রশ্ন একটা দেখছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4। Childhood is experienced differently by children across culture. Children developed is universal. শিশুদের বিভিন্ন সংস্কৃতির শিশুদের শৈশবকাল ভিন্নভাবে অনুভূত হয়। শিশুদের বিকাশটা হচ্ছে সার্বজনীন, ইউনিভার্সাল। এই ক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট আমাদের দেখতে হবে অ্যাজারশন এবং রিজন। কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, চাইল্ডহুড ইট এক্সপেরিয়েন্স ডিফারেন্টলি বাই চিলড্রেন অ্যাক্রস কালচার, অর্থাৎ একটা শিশু যে কালচারে বড় হবে তার কালচারের অনুযায়ী তার চাইল্ডহুডটা ডেভেলপড হবে। একটা শিশু যে সংস্কৃতির মাধ্যমে, যে সমাজ এবং সংস্কৃতির মধ্যে যে শিশু থাকবে, এই সমাজের জিনিসগুলা সে শিখবে, ওই সংস্কৃতির জিনিসগুলা শিখবে, এই ধরনের তার মধ্যে চাইল্ডহুডটা বিকশিত হবে বা চাইল্ডহুডটা অনুভূত হবে। এটা তো 100% কারেক্ট। ক্লিয়ার ভাই? চিলড্রেন ডেভেলপ ইজ ইউনিভার্সাল, যে শিশুদের বিকাশটা হচ্ছে সার্বজনীন। তো সব শিশুদের বিকাশ কি একইভাবে হয়? প্রত্যেকটা শিশুর বিকাশ কি একইভাবে হয়? আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম কিছুদিন আগে, আপনাদের দিয়েছিলাম, যার নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে ব্যক্তিগত পার্থক্য। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ছাত্র এক অপরের থেকে আলাদা, বিভিন্নভাবে আলাদা, মানসিক দিক দিয়া, শারীরিক দিক দিয়া, তারপর তার বুদ্ধিগত দিক দিয়া, তারপর মানে বিভিন্ন অ্যাঙ্গুলে, আর্থিক বলুন, সামাজিক বলুন, বিভিন্ন প্রেক্ষাপটে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে সম্পূর্ণরূপে আলাদা। তো যেহেতু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে আলাদা বলা হয়েছে, তো এখানে শিশুর বিকাশটা সার্বজনীন কি করে হবে? কারোর বিকাশ একটু তাড়াতাড়ি হবে, কারোর বিকাশ একটু কম হবে, এই ধরনের তো হবে, সবার তো সমান হবে না। তো ইউনিভার্সাল এখানে হচ্ছে না, তার মানে এটা হচ্ছে ভুল। ক্লিয়ার ভাই? সব শিশুদের বিকাশটা একইভাবে হয় না। এখানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ ফলস। এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, এই ধরনের প্র্যাকটিস সেট আমরা কিছুটা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, কনসেপ্টের ক্লাস সবগুলো হয়ে গেছে, আপনারা পেয়ে গেছেন। যদি কোনো কনসেপ্টের ক্লাস আপনাদের মানে এখনো পাননি, যদি এই ধরনের আপনাদের মনে হয়, তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা দেখে নেব। আর কোথাও ভিডিওটা লুকিয়ে আছে আপনাকে দিয়ে দেব। ক্লিয়ার? আপনারা একবার দেখে নেবেন সবগুলা টপিক আপনারা পেয়েছেন কিনা। আমরা আমাদের তরফ থেকে কিন্তু সবগুলো আমরা দিয়ে দিয়েছি। অ্যাকর্ডিং টু অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন, এই যে প্রেরণার যে থিওরি,
প্রেরণার যেটা তত্ত্ব, এই তত্ত্ব অনুসারে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর লাইকলি টু রেজাল্ট ইন পারসিস্টেন্ট এফোর্ট অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। প্রেরণার অ্যাট্রিবিউশন তত্ত্ব অনুসারে নিম্নলিখিত কোনটির ফলে অবিরাম প্রচেষ্টা এবং উন্নত কর্মক্ষমতা অর্জনের সম্ভাবনাটা বেশি? কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখি। An internal attribution for success and external attributor for failure, যেটা বলতে পারি না। An external attribution for success and an internal attribution of failure, না, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেইলার এজ ওয়েল এজ সাকসেস। ঠিক আছে, সাফল্যের পাশাপাশি ব্যর্থতার জন্য এটা আভ্যন্তরীণ যেটা গুণ রয়েছে, অর্থাৎ আমার মনের ভিতরে যেটা আছে তার দ্বারাই আমি কি হতে পারি, ব্যর্থ হতে পারি এবং সাফল্য হতে পারি। অর্থাৎ আমি যদি খুব আমার মোটিভেশন, আমার প্রেরণা, মোটিভেট মানে কি, আপনাকে নিজেকে মোটিভেট হতে হবে। আপনি এবার ক্লাস করছেন, আপনি যদি ভাবেন যে এইসব ক্লাস করে কী লাভ, যা এইসব ক্লাস করবো না, পরীক্ষার হলে যাবো, দেখা যাবে, যা হবে হবে, তার মানে আপনার মধ্যে মোটিভেশন নাই। এটা আপনার আভ্যন্তরীণ, আপনার ভিতর থেকে আসতে হবে। আভ্যন্তরীণ বলেছে মানে কি, আপনার ভিতর থেকে মোটিভেট আপনি হতে হবে। ইয়েস, আমাকে পড়তে হবে, আমাকে ভালো করে দেখতে হবে কোথায় কি রয়েছে, সবগুলা জিনিস খুঁটিনাটি দেখতে হবে। যদি আপনি অন্তর থেকে ভালো করে দেখেন তাহলে আপনি সাকসেস। আর যদি আপনি অন্তর থেকে ভালো করে না দেখেন, যদি আপনি সেটাকে উপর ভেবে নেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ব্যর্থ হতে বাধ্য। তো সব কিছু আপনার আভ্যন্তরীণ যেটা মোটিভেশন রয়েছে, ইন্টারনাল অ্যাট্রিবিউশনের ফলে আপনার ফেইলারও হতে পারে, আবার সাকসেসও হতে পারে। সব কিছু আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি খুব ভালো করে প্রিপারেশনের মোটিভেশন হিসাবে আপনি যদি খুব ভালো মোটিভেট হয়ে যদি আপনি সবগুলা জিনিস একদম ভালো করে একদম মানে কি করব রপ্ত করতে পারেন, তাহলে আপনি সাকসেস। আর যদি আপনার মধ্যে যদি মোটিভেশন নাই থাকে, এইসব পড়ে কি হবে, আচ্ছা ছাড়ো, এইসব করবো না, এইসব যদি আপনার মনের মধ্যে আসে, তার মধ্যে আপনার মধ্যে মোটিভেশন নাই, নিজের মধ্যে মোটিভেশন নাই। আর যদি আপনি মোটিভেশন না থাকে, আপনি পড়তে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না, আলটিমেটলি আপনার রেজাল্ট ইজ বিগ জিরো, আপনি ব্যর্থ। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার জন্যই এই আভ্যন্তরীণ যেটা অ্যাট্রিবিউশন রয়েছে বা ইন্টারনাল অ্যাট্রিবিউশন, এটা খুব জরুরি। এটা হচ্ছে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। Reasoning, thinking and problem solving are explained in which aspect of development? বিকাশের কোন দিকটিতে যুক্তি, চিন্তা ভাবনা এবং সমস্যার সমাধান ব্যাখ্যা করা হয়েছে? বিকাশের কোন দিকটায়? সোশিয়াল, কগনিটিভ, মোরাল না মোটর ডেভেলপমেন্ট? কোয়েশ্চেন নাম্বার 6। তো আমরা জানি এই যে চিন্তা ভাবনাটা আমাদের ব্রেইনের সঙ্গে কানেক্টেড। রিজনিং করা মানে কি, চিন্তা ভাবনা করা। আপনাকে একটা রিজনিং পাজল দেওয়া হলো, এটা আপনি সলভ করুন। থিঙ্কিং, চিন্তা ভাবনা। প্রবলেম সলভিং মানে এটাও চিন্তা ভাবনা করে করতে হবে। আর সব কিছু চিন্তা ভাবনা কোথা থেকে হয় ভাই? এই কগনিটিভ থেকে হয়। যত ধরনের চিন্তা ভাবনা সব কিছু কগনিটিভ থেকে হবে, জ্ঞানীয় উন্নয়ন বা কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে এখানে হবে। এবার হচ্ছে লেভ বাইগোটস্কি। লেভ বাইগোটস্কি proposes that dash is important for self-regulation in children. লেভ বাইগোটস্কি প্রস্তাব করেন যে শিশুদের আত্মনিয়ন্ত্রণের জন্য ড্যাশ গুরুত্বপূর্ণ। কোনটা অতি গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হবে। কোয়েশ্চন নাম্বার 7। ডিসইকুইলিব্রিয়াম, ইনার স্পিচ, অ্যাডপ্টেশন না অর্গানাইজেশন? এই ক্ষেত্রে বাইগোটস্কি কি বলেছিলেন? বাইগোটস্কি এখানে এই ডিসইকুইলিব্রিয়াম বলুন, অ্যাডপ্টেশন বলুন, অর্গানাইজেশন বলুন, ইনি কিন্তু এই কথাগুলো বলেননি। তো আমরা জানি লেভ বাইগোটস্কি কিসের কথা বলেছিলেন ভাই? লেভ বাইগোটস্কি বলেছিলেন এখানে তিনি প্রাইভেট স্পিচ বা ইনার স্পিচের কথা বলেছিলেন, আমরা সবাই জানি। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে ইনার স্পিচ, এটা আপনারা সবাই জানেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট লার্নিং? অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়, এটা আমাদের বলতে হবে। লার্নিং ডিপেন্ডস অন লার্নার প্রিভিয়াস নলেজ। শিক্ষণটা শিশুদের পূর্ববর্তী অভিজ্ঞতার উপর নির্ভর করে বা পূর্ব জ্ঞানের উপর নির্ভর করে। 100% কারেক্ট। কারণ আমরা শিশুরা যখন শেখাই তখন আমরা পূর্ব জ্ঞান যাচাই করে শেখাই, এটা আমরা জানি, এটা কারেক্ট। লার্নিং ইমপ্লয়েস রিঅর্গানাইজেশন অফ প্রায়র কনসেপচুয়াল স্কিমা। পিয়াগেটের ভাষায় যদি বলি তাহলে বলতে হবে যে শিক্ষণটা হচ্ছে তার মধ্যে যে স্কিমাটা ডেভেলপড আছে, ওই স্কিমাকে আমরা কি করব? রিঅর্গানাইজ করব, অর্থাৎ ধারণার পরিকল্পনার পুনর্গঠন করব। এটা 100% কারেক্ট। কারণ তার মধ্যে যে ধারণাটা আছে ওইটাকে একটু বিকশিত করাতে হবে,
বা ধারণার সঙ্গে আরও কিছু নতুন কিছু অ্যাড করতে হবে, অ্যাসিমিলেশন করতে হবে, তাই না? লার্নিং ইজ ফ্যাসিলিটেড বাই সোশিয়াল অ্যাকশন। সমাজের কর্মকাণ্ডের মাধ্যমে শেখার সহজতর 100% কারেক্ট, কারণ আমরা যা দেখি তাই তো শিখি। সমাজে যদি ভালো কিছু চলে আমাদের চোখের সামনে আমরা ভালো শিখছি, সমাজে যদি খারাপ হয় তাহলে খারাপ শিখছি। যেমন আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ভালো জিনিসও শিখতে পাচ্ছি, খারাপটাও শিখতে পাচ্ছি, ঠিক আছে না? সোশ্যাল মিডিয়ায় এই রিল দেখে কিছুটা ভালো আমরা শিখছি, কিছুটা খারাপও আমরা শিখছি। সেটা যার নিজের উপর ডিপেন্ড করছে যে কে ভালোটা গ্রহণ করবে, কে খারাপটা গ্রহণ করবে। তিনটা কিন্তু কারেক্ট। লার্নিং এজ এ প্রোডাক্ট রেদার দেন এ প্রসেস, তো এই ধরনের কোনো কথা আমরা বলি নাই। লার্নিং এজ এ প্রোডাক্ট রেদার দেন এ প্রসেস এটা কোনো কথা নয়। প্রক্রিয়ার পরিবর্তে পণ্য হিসাবে শেখা। আরে ভাই, শিখন জিনিসটা একটা প্রোডাক্ট হবে কি করে? এটা তো একটা প্রসেস হবে। লার্নিং ইজ এ প্রসেস, শিখন একটা প্রক্রিয়া। তো এখানে বলেছে ইট ইজ এ প্রোডাক্ট। আরে ভাই, এটা একটা পণ্য থোড়েই না লার্নিং ইজ এ প্রোডাক্ট, না, এটা আমাদের কারেক্ট নয়। আর এখানে বলেছে হুইচ ইজ নট কারেক্ট, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার ভাই? কোয়েশ্চন নাম্বার 9, প্রবলেম সলভিং ইজ ফস্টার্ড বাই। সমস্যার সমাধানের জন্য উৎসাহিত করা হয়। দেখুন, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। আমরা কোয়েশ্চন নাম্বার 2 যখন করেছিলাম তখন আমি আপনাদের ডাইভারজেন্ট এবং কনভার্জেন্ট বুঝিয়েছিলাম। যখন আমাদের প্রবলেম সলভিং করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তো চিন্তা ভাবনা করার সময় আমাদের কি করতে হবে? শিশুদের যখন চিন্তা ভাবনা করার জন্য দেওয়া হয় তখন তাকে বিভিন্ন ধরনের এমন একটা প্রশ্ন দেওয়া উচিত যে প্রশ্নের অনেকগুলো আনসার হয়, শিশুটা তার নিজের মতো করে প্রশ্নটা করতে পারে। এবার যদি তাকে আমি বলি যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, তার যদি জানা থাকে তাহলে বলবে, জানা না থাকলে সে বলবে না, কারণ এখানে তার চিন্তা করার কোনো মানে স্কোপ নাই, অপরচুনিটি নাই। এবার তাকে যদি বলি যে আজকে তোমার সকালে তোমার এবং তোমার মায়ের মধ্যে কি কথা হয়েছিল বলো তো, তো দেখুন অনেক কথা হয়েছে তার এবং তার শিশু এবং তার মায়ের সঙ্গে হতে পারে, অনেক কথা হয়েছে। তো তার মধ্যে থেকে 2টা বা 4টা কথা হয়তো বা সে আপনাকে বলবে, তার ভাষায় এক্সপ্লেন করে বলবে। এই ধরনের যখন আমরা প্রশ্ন করবো দ্যাট ইজ কল্ড ডাইভারজেন্ট থিঙ্কিং। আর প্রবলেম সলভিং তখনই হবে, অর্থাৎ একটা সমস্যা যদি তাকে দেই, সমস্যার সমাধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং এর প্রশ্ন করা বা ভিন্ন চিন্তা ভাবনা। এখানে কনভার্জেন্ট থিঙ্কিং কখনো কারেক্ট আনসার হবে না। আর প্যাসিভ তো কখনো হয় না। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। আমরা আগে বলেছিলাম যে নিষ্ক্রিয় হয় না, ফিক্সড। কোনো কিছু ফিক্সড থাকলে সেটা হবে নেগেটিভ ওয়ার্ড। পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের অনেকগুলো ক্লাস দেওয়া আছে আপনাদের প্রাইভেট সেক্টরে, আপনারা অ্যাপে গিয়ে দেখতে পারেন। ক্লিয়ার না? তার রেসপন্স সেট বলে কোনো কিছু হয় না, তো কারেক্ট আনসার এখানে ডাইভারজেন্ট থিঙ্কিং। অ্যাকর্ডিং টু কাহলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, at what stage are children self-centered and see their own benefit in doing something? কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব মতে শিশুরা কোন পর্যায়ে আত্মকেন্দ্রিক হয় এবং কোনো কিছু করার মাধ্যমে তাদের নিজস্ব সুবিধা দেখতে পাবে, মানে সেলফ সেন্ট্রিক। ক্লিয়ার না? অর্থাৎ শিশুরা শুধু নিজের কথাই ভাবে, ইয়েস আমার লাভ হবে, আর বাকি কার কি হলো সেটা আমার দেখার প্রয়োজন নাই। এই যে চিন্তা ভাবনাটা, এটা কোহলবার্গের থিওরির মতে শিশুর কোন সময় আসে, অর্থাৎ কোন পর্যায়ে আছে। এটা হবে সেকেন্ড স্টেজ ইন দ্য ফার্স্ট লেভেল। ক্লিয়ার? কোহলবার্গের যে তত্ত্ব ছিল চাইল্ড সেন্টার, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টেজ ইন দ্য ফার্স্ট লেভেলে এটা বলা হয়েছে যে শিশুটা কি হয়, সেলফ সেন্টার্ড হয়। তো নেক্সট প্রশ্ন আমরা দেখি প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপল। দ্য প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকার্ডিয়াল এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো প্রক্সিমোডিস্টাল যেটা প্রিন্সিপল, এই প্রিন্সিপলটা শিশুদের বিকাশের সঙ্গে রিলেটেড, ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড। এটা ইনফেন্সি এটা কিভাবে হয়? হাত এবং পায়ের চেয়ে অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বৃদ্ধি হতে থাকে। পা থেকে মাথা পর্যন্ত ভাষার বিকাশ দ্রুত ঘটে, কারণ এটি বিকাশের জন্য সংবেদনশীল সময়। সূক্ষ্ম মোটর দক্ষতার বিকাশে শারীরিক বিকাশ দ্রুত ঘটে। এটা কোয়েশ্চেন নাম্বার 11। তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1, হাত পায়ের চেয়ে অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত বৃদ্ধি হতে থাকে। ঠিক আছে? অর্থাৎ তার ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো আগে বিকশিত হয় হাতে পায়ের চেয়ে। ঠিক আছে? Which of the following is a typical characteristic of dyslexia? তো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসমরফিয়া, ঠিক আছে,
ডিসপ্লেক্সিয়া, এই ধরনের অনেকগুলো ক্লাস আমরা দিয়েছি আপনাদের। বারবার এই কথাগুলো লার্নিং ডিসেবিলিটির ক্লাসে আপনাদের বারবার বলা হয়ে থাকে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 12 কি হবে? তো ডিসলেক্সিয়া, কোয়েশ্চন নাম্বার 12। এখানে দেখুন, ডিসলেক্সিয়া জেনারেলি আমাদের ডিসলেক্সিয়া আমরা রিডিং এর সঙ্গে কানেক্ট করতে পারি, অর্থাৎ রিডিং, ঠিক আছে ভাই, রিডিং। ডিসলেক্সিয়া আমরা রিডিং বা পঠন বা পড়ার সঙ্গে কানেক্ট করতে পারি, পড়া। যে শিশুটা পড়তে পারে না তাকে আমরা ডিসলেক্সিয়া বলি, এক কথা শেষ। কিন্তু এখানে দেখুন রিডিং বা পড়া নিয়ে কোনো কথা নাই, কিন্তু কথাটা কি আছে এখানে? ডিফিকাল্টি ইন ফিজিক্যাল কোঅর্ডিনেশন, এটা আমরা কাটি, কারণ এখানে প্রথমে এলিমিনেশন করাটা শিখতে হবে। তারপর স্পাশিয়াল অ্যাওয়ারনেস বলে কোনো কিছু এখানে এই লার্নিং ডিসেবিলিটি এই ডিসক্যালকুলিয়ার আন্ডারে পড়ছে না। এখানে দেখুন রিডিং মানে পড়া। এখানে একটা কথা হচ্ছে ফোনোলজিক্যাল ডিফিকাল্টি ইন ফোনোলজিক্যাল প্রসেসিং, মানে ধ্বনিগত প্রক্রিয়াকরণে অসুবিধা, অর্থাৎ তার ধ্বনি উচ্চারণ করতে পারছে না, ধ্বনি। তো পড়তে গেলে তার তো উচ্চারণ করতে হবে ধ্বনি, যদি উচ্চারণ করতে না পারে তাহলে পড়বে কি করে? ঠিক আছে না? তো এই ফোনোলজিক্যাল যে প্রসেসিং যেটা ডিফিকাল্টি, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, কারণ এখানে সে কি করতে পারছে না? ধ্বনি উচ্চারণ করতে পারছে না। আর যেহেতু ধ্বনি উচ্চারণ করতে পারছে না, ফোনোলজিক্যাল প্রসেসিং করতে পারছে না, তার ফলে তার রিডিং হচ্ছে না। মানে ইনডাইরেক্টলি প্রশ্নটা কতটুকু গভীর থেকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের গভীরে গভীরে গিয়ে আমাদেরকে কি করতে হবে ভাই? ভালো করে দেখতে হবে। ইম্পায়ারমেন্ট ইজ এ কন্ডিশন হোয়াইল ডিসএবিলিটি ইজ এ কন্ডিশন। দুর্বলতা একটি অবস্থা, অন্যদিকে অক্ষমতা হচ্ছে দুর্বলতা, পরে একটা ইম্পায়ারমেন্ট ইজ এ ড্যাশ কন্ডিশন, এখানে ড্যাশ হবে। আর ডিসেবিলিটি ইজ এ কন্ডিশন, এটা কি হবে দেখুন? ইম্পায়ারমেন্ট ইজ এ ড্যাশ কন্ডিশন, তারপর ডিসেবিলিটি, তারপর আরেকটা ড্যাশ দেওয়া থাকবে। কোয়েশ্চেন নম্বর 13। ইম্পায়ারমেন্ট যে দুর্বলতাটা হচ্ছে একটা জৈবিক, মানে বায়োলজিক্যাল হতে পারে। আর ডিসেবিলিটি হচ্ছে ফাংশনাল, মানে সে কিছু করতে পারছে না, কার্যগতভাবে সে কিছু করতে পারছে না, যার কারণে এটা হচ্ছে ডিসএবিলিটি। তো অপশন নাম্বার 13 এ ইজ দ্য রাইট আনসার। অনেকগুলো ইম্পেয়ারমেন্ট আছে, দুর্বলতা আছে, যেগুলা কি হয় বায়োলজিক্যালি চলে আসে। ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন প্রাইমারি ক্লাসেস ইজ ফ্যাসিলিটেড। প্রাথমিক শ্রেণীতে ভাষা বিকাশ সহজতর হয়। দেখুন সিডিপিতে প্রশ্ন কিন্তু ভাষা বিকাশ থেকে সিডিপিতেও প্রশ্ন হয়, প্রশ্ন আসতে দেখা গেছে। আর এই ভাষা বিকাশ থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেকশনে ল্যাঙ্গুয়েজ 1 কিংবা ল্যাঙ্গুয়েজ 2 তেও কিন্তু আপনারা এই ধরনের প্রশ্ন পাচ্ছেন। ক্লিয়ার ভাই? তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ প্রাইমারি ক্লাসেস ইজ ফ্যাসিলিটেড when teacher use concrete example to refers to object concept। আচ্ছা, যখন একজন শিক্ষক কি করবেন বিমূর্ত ধারণাগুলি উল্লেখ করার জন্য একটা সুনির্দিষ্ট উদাহরণ দেবেন বা কনক্রিট এক্সাম্পল দেবেন, বাস্তব উদাহরণগুলো তুলিয়ে দেবেন। তো যেখানে বাস্তব উদাহরণগুলো তুলিয়ে দেওয়া হবে তখন শিশুটা খুব ভালো করে বুঝতে পারবে, সে জিনিসটা শিখতে পারবে, তার মধ্যে ওই জিনিসটার বিকাশ হবে বা ডেভেলপমেন্ট হবে। আমরা অপশন নাম্বার এটা আপাতত কারেক্ট ধরে নিতে পারি। বাকি অপশনগুলো দেখি। when teacher stress upon and enforce the formal language, not stress। স্ট্রেস মানে কি ভাই? জোর দেওয়া বা চাপ সৃষ্টি করা। আমরা ছাত্রদের সঙ্গে কখনো কি করতে পারি? চাপ সৃষ্টি করতে পারি না, কাটলাম। ইগনোর করা, আমরা ছাত্রদের কখনো ইগনোর করতে পারি না। হোয়েন টিচার ইগনোর ডিসমিস দ্য মাদার টাং অফ দ্য চিলড্রেন, ও মাই গড, ছাত্রদের মাতৃভাষাকে উপেক্ষা করতে হবে বা অবহেলা করতে হবে বা প্রত্যাখ্যান করতে হবে। মাতৃভাষাকে আমরা কখনো কি করি না? উপেক্ষা করি না বা প্রত্যাখ্যান করি না বা অবহেলা করি না, মাতৃভাষাকে গুরুত্ব সহকারে দিতে হয়, প্রাধান্য দিতে হয়। তার মানে অপশন নাম্বার সিটা হচ্ছে না। when teacher begins from sign and symbol rather than concrete object, না, প্রথমে তাকে কনক্রিট অবজেক্ট দিয়ে বোঝাতে হবে, তারপর আমরা সাইন বা সিম্বলে আসব। প্রথমেই আমরা সাইন এবং সিম্বল দিয়ে আমরা শুরু করব না, প্রথমে আমরা কনক্রিট অবজেক্ট দিয়ে টিএলএম এর মাধ্যমে বাস্তব উদাহরণগুলো দিলে শিশুরা খুব ভালো করে বুঝতে পারবে। তার মানে এটাও কারেক্ট আনসার হচ্ছে না। তো ফাইনালি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। Which of the following correctly describe instinct motivation?
তো ইনস্টিংক্ট মোটিভেশন মানে কি ভাই? মানে হচ্ছে আপনার ভিতর থেকে প্রেরণা আসতে হবে, আভ্যন্তরীণ প্রেরণা যাকে বলা হয়, বা আরেকটা টার্ম দিয়েছে এখানে অন্তর্নিহিত প্রেরণা বা আভ্যন্তরীণ প্রেরণাও পরীক্ষায় আসতে পারে। মানে আপনার ভিতর থেকে একদম আসতে হবে, ইয়েস আমাকেই করতে হবে, আপনার ভিতর থেকে আসতে হবে এই প্রেরণাটা। মোটিভেশন দ্যাট কামস এক্সটার্নাল রিওয়ার্ড ফ্রম, কোয়েশ্চেন নাম্বার 15, না, বাইরের পুরস্কার এর জন্য আমার মধ্যে মোটিভেশন আসবে সেটা ইনস্টিংক্ট, এটা তো আমার এক্সটার্নাল, বাইরের জন্য করছি আমি, আমার জন্য করছি না। মোটিভেশন দ্যাট কামস পার্সোনাল এনজয়মেন্ট অ্যান্ড অফ দ্য ট্রান্সফর্ম, আমি আমার নিজের কাজের প্রতি খুশি থাকবো এবং এই কাজের জন্য আমার ব্যক্তিগতভাবে আমার কি হবে, প্রেরণা আসবে, এটা হবে কারেক্ট আনসার। কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড, কারেক্ট আনসার। ফেয়ার মানে ভয়, পানিশমেন্ট মানে ভয়, এটা কখনো জিন্দেগি হবে না। তো এখানে রিওয়ার্ড এটাও কিন্তু হচ্ছে না। তো তিনটা অপশন দেখুন, রিওয়ার্ড, কম্পিটিশন, ফেয়ার, পানিশমেন্ট, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভগুলো যদি কাটি অটোমেটিক আমার পজিটিভ কারেক্ট আনসার বেরিয়ে আসলো। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং? ইয়েস, স্ক্যাফোল্ডিং সম্বন্ধে নিচের কোনটা সত্য? স্ক্যাফোল্ডিংটা কে দিয়েছিলেন? ভাইগোটস্কি। আর স্ক্যাফোল্ডিং মানে কি? সাহায্য করা। শিশুরা যখন একটু মানে ফেঁসে যাবে, কাজটা করতে পারছে না, আমরা যে বলি না, আমরা ফাইসা গেছি, আমরা ফাইসা গেছি রে ভাই, ফাইসা গেছি সিটেট পরীক্ষায় ফাইসা গেছি। তো এই যে ফাইসা গেছি, যে শিশুরা যে ফাইসা যায়, ফেসে যায়, তো এই ফেসে যায় মানে স্ক্যাফোল্ডিং, ঠিক আছে না? তো এখানে নিচের কোনটা স্ক্যাফোল্ডিং এর উদাহরণ আমাকে দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 16, থিঙ্ক অ্যালাউড, শিশুরা একটু চিন্তা করবে। প্রমোট অ্যান্ড ক্লিউ, তাদেরকে ইঙ্গিত দিতে হবে, চিন্তা করার সুযোগ দিতে হবে। শিশুরা প্রশ্ন করবে, তখন তারা শিখবে। হাফ সলভ এক্সাম্পল, রুট মানে কি ভাই? সাংঘাতিক, রুটটা হচ্ছে না ভাই। রুট মানে কি? মানে রুট রিহার্সেল না, রুট মানে জবরদস্তি। তাদের আমরা জবরদস্তি করতে পারি না। তার মধ্যে 5 নম্বরটা হচ্ছে না, বাকি সব হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। In the course of development, children achieve gross motor skill before fine motor skill. This indicates that development is, বিকাশের সময় শিশুরা সূক্ষ্ম মোটর দক্ষতার আগে স্থূল মোটর দক্ষতা অর্জন করে। মানে গ্রস মোটর স্কিলটা বিফোর ফাইন মোটর স্কিলে হয়। অ্যাচিভ গ্রস মোটর স্কিল বিফোর ফাইন মোটর স্কিল, সূক্ষ্ম দক্ষতাগুলা তার কি হয়? দক্ষতার আগে স্থূল মোটর দক্ষতা হয়। এটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 17, এটা কারেক্ট আনসার হচ্ছে প্রক্সিমো ডিস্টেন্স। আগে যেটা বলেছিলাম প্রক্সিমো ডিস্টেন্স। আর জিনিসটা যদি উল্টো হয়, যে ফাইন মোটর স্কিল ডেভেলপড বিফোর গ্রস মোটর স্কিল, তখন এটা হবে সেফালোকার্ডিয়াল। ক্লিয়ার ভাই? ঠিক বিপরীত। এবার আমরা জিন পিয়াগেটে চলে আসলাম। অ্যাজ পার জিন পিয়াগেট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, which of the following ability distinguish concrete operational thinking from pre-operational thinking? এটা কারেক্ট আনসার হবে ডিসেন্ট্রিং, অর্থাৎ কি বিকেন্দ্রীকরণ। শিশুদের প্রি অপারেশনাল কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং এবিলিটি ডিস্টিংগুইশ কনক্রিট অপারেশনাল থিঙ্কিং ফ্রম প্রি অপারেশনাল থিঙ্কিং, অর্থাৎ পূর্ব থেকে আগের যেটা কনক্রিটে তাদের কি থাকে? ডিসেন্ট্রিং, বিকেন্দ্রীকরণ। এই ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার। বস্তুর স্থায়িত্ব তো শিশুদের একদম ছোটকালে হবে। হাইপোথেটিক, এখানে কোনো কথা আসে না। কোঅর্ডিনেশন সেন্সে কোনো পিয়াগেট কথা বলেনি। আর অবজেক্ট পার্মানেন্স, এটা তো আমাদের একদম ছোটকালে চলে আসবে, তাই না? সেন্সরি মোটর স্টেজে। তো তার মানে এখানে বিকেন্দ্রীকরণ হবে, এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। আফটার গেটিং আউট ইন দ্য গেম ডিউ টু দ্য রোপ গেটিং স্ট্রাক ইন হার লেগ while jumping, Aru says that the rope deliberately got her out. At what stage of Jean Piaget theory of cognitive development do children reason like this? লাভ দেওয়ার সময় দড়ি তার পায়ে আটকে যাবার কারণে খেলায় আউট হওয়ার পর অরু বলল যে দড়িটা ইচ্ছাকৃতভাবে তাকে বাইরে বের করে দিয়েছে।
জিন পিয়াগেটের জ্ঞানীয় বিকাশের তত্ত্বে কোন পর্যায়ে শিশুটা এই যুক্তিটা দিতে পেরেছে? কোয়েশ্চন নাম্বার 19। এটা কারেক্ট আনসার হবে প্রি অপারেশনাল স্টেজ, কারণ এই সময় শিশুরা খেলাধুলায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারে। An elementary school teacher can strongly influence students' development of academic self-concept by একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের একাডেমিক আত্মধারণার বিকাশকে দৃঢ়ভাবে প্রভাবিত করতে পারেন নিম্নলিখিত কি উপায়ে? কোয়েশ্চন নাম্বার 20। সকল শিক্ষার্থীর কাছ থেকে খুব কম প্রত্যাশা রাখা না, আমরা লো এক্সপেকটেশন রাখি না, আমরা সবসময় হাই এক্সপেকটেশন রাখি। এবং আমরা এটাও চাই যে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিয়ত আমাদের ক্লাস করছেন, আমাদের উপর ভরসা রাখছেন, আমাদের বিশ্বাস, আমাদের এক্সপেকটেশন হচ্ছে আপনারা 130+ আপনারা কনফার্ম আপনারা পাবেন পরীক্ষায়। তো এজ এ টিচার হিসেবে সবসময় স্টুডেন্টরা যাতে হাই এক্সপেকটেশন করতে পারে এটা রাখার দরকার। কম এক্সপেকটেশন, কম প্রত্যাশা আমরা করি না। তারপর হচ্ছে পানিশিং অটোনমি অ্যান্ড ইনিশিয়েটেড স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে স্বায়ত্তশাসন এবং উদ্যোগকে শাস্তি দেওয়া না ভাই, কখনো আমরা শাস্তি দিই না। পানিশমেন্ট বা পানিশিং কখনো আমরা করি না। কিপিং ভেরি লো এক্সপেকটেশন ফ্রম স্পেশাল স্টুডেন্ট, বিশেষ শিক্ষার্থীদের প্রতি কম প্রত্যাশা রাখা না। বিশেষ শিক্ষার্থী বলতে এখানে স্পেশাল বলতে স্পেশাল নিড, আমরা যেটাকে আগেকার দিনে বলা হতো, এখানে বর্তমানে এই শব্দটা মানে বলা যায় না, এটা আইনগতভাবে অপরাধ, যেটাকে আমরা বিকলাঙ্গ বলে থাকি যেসব শিশুরা। তো এই শব্দটা এখন আর বলা যায় না, তাই আমি আর বলছি না, এটা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য বললাম। তো এই সকল স্টুডেন্টকে বলা হয় বর্তমানে স্পেশাল চিলড্রেন, স্পেশাল নিড স্টুডেন্ট। তো এই যে স্টুডেন্টদের কাছ থেকে আমরা লো এক্সপেকটেশন করবো না। অন্তর্ভুক্তি শিক্ষায় বলেছে যে সবার জন্য সমান রাখতে হবে, আমাদের কাজ সমান রাখতে হবে, এক্সপেকটেশনও সমান থাকতে হবে, তাই সবার ক্ষেত্রে বেশি এক্সপেকটেশন থাকতে হবে। তার মানে এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো অপশন নাম্বার সি অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীদের মধ্যে স্বায়ত্তশাসন, আমরা যে পজিটিভ ওয়ার্ডটা বলেছিলাম, এখানে বলেছিলাম যে শিক্ষার্থীরা যাতে স্বাধীনভাবে চিন্তা করতে পারে, তাদের ক্ষেত্রে যেন ফ্রিডম দেওয়া হয়, এই ক্ষেত্রে এই কথাটাই বলা হয়েছে। উদ্যোগকে পুরস্কৃত করা, অর্থাৎ সে যদি কোনো একটা কাজ করে তাকে সাব্বাস দেওয়া, ইয়েস ভাই তুমি এই কাজটা করেছো কিন্তু ফাটাফাটি, বহুত বড়িয়া। দেয়ার ইজ নো অবজেক্টিভলি ডিফাইনেবল মোমেন্ট when a child enters middle childhood or adolescence. রিজন হচ্ছে ডেভেলপমেন্ট কন্টিনিউস ইন নেচার ইজ। কোয়েশ্চন নাম্বার 21। শিশু যখন একটি শিশু মধ্য শৈশব বা কৈশোরে প্রবেশ করে তখন কোনো বস্তুনিষ্ঠভাবে সংজ্ঞায়িত মুহূর্ত নাই। দেয়ার ইজ নো অবজেক্টিভলি ডিফাইনেবল মুভমেন্ট হোয়েন এ চাইল্ড এন্টার্স মিডল চাইল্ডহুড অর অ্যাডোলেসেন্স। এটা একদম যখন সে কি থাকবে ভাই, যখন সে মধ্য শৈশব বা কৈশোরে প্রবেশ করবে তখন বস্তুনিষ্ঠভাবে কোনো সংজ্ঞায়িত কোনো মুহূর্ত না। ইয়েস, এটা তো কারেক্ট, কারণ সে মিডল চাইল্ডহুড উঠছে, অ্যাডোলেসেন্স উঠছে, মানে অ্যাডোলেসেন্স, এখানে আবার ভাগ কোথায়, তাই না? অ্যাডোলেসেন্স উঠছে তো অ্যাডোলেসেন্সই হবে। এখানে অপশন নাম্বার এটা আমরা কারেক্ট ধরে নিতে পারলাম, কারণ প্রকৃতিতে ক্রমাগত বিকাশ, ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস ইন নেচার। ইয়েস, ডেভেলপমেন্টটা কি হয়, প্রকৃতিগত দিকভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে, যেটা অম টু টম, অর্থাৎ ডেভেলপমেন্টটা মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত থাকে, যাকে বলা হচ্ছে অম টু টম। ক্লিয়ার ভাই? এটাও কিন্তু কারেক্ট। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের প্রক্রিয়ায় নিচের কোনটা দ্বারা আমরা চিহ্নিত করতে পারি? কোয়েশ্চন নাম্বার 22। তো সামাজিকীকরণের যেটা প্রসেস, এটা কিন্তু রৈখিক প্রসেস না, ওটা সেটা একরৈখিক প্রসেস না, কারণ সমাজ কি শুধু একজন নিয়ে গঠিত না, সমাজ হচ্ছে এবং সমাজীকরণ প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়াটা বলতে পারি, কেননা
বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা সমস্যাকে আমার সমাধান দিতে হয়। প্রত্যেকের কাছ থেকে কথাগুলা শুনতে হয়। বিভিন্ন সিচুয়েশনে আমাকে পড়তে হয়। বিভিন্ন জটিল পরিস্থিতির মধ্যে আমি মধ্যে পড়ি। এখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে হয়। সুতরাং এটা কমপ্লেক্স সেটা আমরা বলতে পারি। এটি একটি বহুমাত্রিক মাল্টি ডাইমেনশন, এটাও ঠিক আছে। ইজ টেক প্লেস ইউনিকলি ইন ডিফারেন্ট কালচার। বিভিন্ন সংস্কৃতিতে এটা ঘটে, কারণ বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন সামাজিকরণ প্রক্রিয়া আছে। সুতরাং ২, ৩, ৪ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার ভাই? আরেকটা আমরা অ্যাজারশন রিজনিং এর প্রশ্ন পেলাম। একজন শিশু যত কম কাজ করতে সক্ষম হবে, শিক্ষকদের তত বেশি নির্দেশনা দেওয়া উচিত, এবং শিশু যত বেশি কাজ করতে পারবে, শিক্ষক তত কম সাহায্য করবেন। কোয়েশ্চন নাম্বার 23। তার কারণ গণনা করে বুদ্ধিমত্তা সঠিকভাবে পরিমাপ করা যায় না। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার 20 তে। যদি আমরা বলি, এখানে দেখুন, একটা শিশু যত কম কাজ করতে সক্ষম হবে, শিক্ষক তাতে তত বেশি মানে নির্দেশনা দেবেন। তার মানে তত বেশি উনি শিক্ষক কী করবেন, ওনাকে মানে কাজে ফোকাস দেবেন। ঠিক আছে? আর একটু ভালো করো, আর একটু ভালো করো, তাকে উৎসাহিত করবেন। তাকে সবসময় তার প্রতি একটু টেনশন দেবেন। আর যারা একটু কম কাজ করতে পারবে তাদেরকে একটু কম সাহায্য করলেও তারা কিন্তু ওভারকাম করতে পারবে। এটাও এক্ষেত্রে কারেক্ট দাঁড়ালো। কিন্তু দেখুন, গণনা করে বুদ্ধিমত্তা সঠিকভাবে পরিমাপ করা যায় না, এটাও কারেক্ট। শুধুমাত্র গণনার দ্বারা আমরা কি করতে পারি না, মেজার বাই ক্যালকুলেটিং। শিশুটা গণনা করতে পারে, তার মানে তার যে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, ঠিক আছে, সেটা আমরা শুধুমাত্র গণনার দ্বারা আমরা করতে পারি না। কিন্তু এটাও কিন্তু কারেক্ট। কিন্তু এটার সঙ্গে এটার কিন্তু কানেকশন আছে ভাই? এই দুইটার সঙ্গে কি কোনো কানেকশন আছে? না, এটা দুইটার সঙ্গে কোনো কানেকশন নাই। তার মানে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কারণ এটার সঙ্গে এটার তো কোনো কানেকশন দেখতে পাচ্ছি না। ক্লিয়ার না? While talking about her poor marks in mathematics, Obi says, I just don't have the sense of number. Obi is attributing his performance is. গণিতে তার খারাপ নম্বর সম্বন্ধে কথা বলার সময় অবি বলে, আমি সংখ্যার অর্থ বুঝতে পারছি না। অবি তার পারফরমেন্সের জন্য নিম্নলিখিত বিষয়গুলিকে দায়ী করছে। ১ নম্বর হচ্ছে লেক অফ অবিলিটি, মানে তার দক্ষতার অভাব। তারপর হচ্ছে তার ভাগ্যের অসুবিধা। টাস্ক ডিফিকাল্টি, লেক অফ এফোর্ট, মানে প্রচেষ্টার অভাব। এই ক্ষেত্রে কি হবে কারেক্ট আনসার? এখানে ভাগ্য বা লাক বলে কোনো কিছু হয় না। প্রচেষ্টার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লেক অফ এবিলিটি, মানে তার এখানে দক্ষতার অভাব রয়েছে। শিক্ষককে তার ওই বিষয়ে তাকে আরও দক্ষতা বাড়াতে হবে। সংখ্যার অর্থটা তাকে খুব ভালো করে, সেন্স অফ নাম্বারটা সে জানে না, ওই সেন্স অফ নাম্বারটা তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। এই সেন্স অফ নাম্বারের ব্যাপারে তাকে কি করতে হবে, দক্ষ করতে হবে। ক্লিয়ার ভাই? অ্যাকর্ডিং টু ল্যাব বাইগোটস্কি, children benefit from the experience of interacting with dash working dash while the যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। লেব বাইগোটস্কির মতে শিশুরা তাদের প্রক্সিমাল বিকাশের জন্য বিকাশের ক্ষেত্রে ড্যাশ কাজ করার অভিজ্ঞতা থেকে উপকৃত হয়। কার থেকে তারা উপকৃত হয়, এটা আমাদের দেখতে হবে 25। লেব বাইগোটস্কি যে কথা বলেছিলেন, এখানে আমরা দেখি এম কেও মানে ল্যাব বাইগোটস্কি বলেছিলেন যে একজন ব্যক্তি থাকবে মোর নলেজেবল আদার্স, মানে আপনার থেকে একটু বেশি জানবে। মোর নলেজেবল আদার্স, এখানে কারেক্ট আনসার হবে মোর নলেজেবল উইদিন আদার্স। ঠিক আছে? তারা কি করবে, অন্যদের মধ্যে আরও যে জ্ঞানী রয়েছে তার কাছ থেকে শিশুরা আরও বেশি জ্ঞান লাভ করে। তো কারেক্ট আনসার এখানে হবে এম কেও ইজ দ্য রাইট আনসার। উইদিন আদার্স, কিন্তু উইদাউট না, কিন্তু উইদাউট মানে হচ্ছে ছাড়া। Read the following statement and choose the correct answer. Considerable variation exists in developmental rates among children. শিশুদের মধ্যে বিকাশের হারে উল্লেখযোগ্য তারতম্য রয়েছে। Developmental differences are an inevitable result of complex interaction of genetic and experimental variation. তো 26 প্রশ্নটা কি বলেছে আমরা দেখি। 26,
শিশুদের মধ্যে বিকাশের হারে উল্লেখযোগ্য তারতম্য রয়েছে, অর্থাৎ বিকাশের হার উল্লেখযোগ্য তারতম্য রয়েছে, অর্থাৎ শিশুদের মধ্যে ভেরিয়েশন রয়েছে। যে একজন প্রত্যেক শিশুর সমানভাবে এখানে বিকাশ হয় না, এটা 100% কারেক্ট। কারণ বিকাশের জন্য তারতম্য রয়েছে, মানে একটা পার্থক্য রয়েছে, ভেরিয়েশন রয়েছে, যে একজন শিশু একজন আরেকজনের সে একটু বেশি মানে তাড়াতাড়ি বিকশিত হচ্ছে বা কেউ একটু কম বিকশিত হচ্ছে, এটা ঠিক আছে। তো জিনগত এবং অভিজ্ঞতা গত তারতম্যের জটিল মিথস্ক্রিয়ার ফলে বিকাশগত পার্থক্য অনিবার্য। ইয়েস, তো বিকাশের পার্থক্যটা কিন্তু হয় কেন হয়? জিনগত কারণেও কিছুটা হয়ে থাকে এবং অভিজ্ঞতাপূর্ণ তারতম্যের যে জটিলতা মিথস্ক্রিয়ার ফলে এটা কিন্তু হয়ে থাকে। কমপ্লেক্স ইন্টারাকশন অফ জেনেটিক অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েশনের ফলে কি হয়, ডেভেলপমেন্টটা বিভিন্ন শিশুর মানে পার্থক্য দেখা যায় আর কি। এই যে কেউ একজন খুব তাড়াতাড়ি বিকশিত হচ্ছে, কেউ কম বিকশিত হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে জিনগত এবং অভিজ্ঞতামূলক যে তারতম্য। এই দুটোটা কিন্তু কারেক্ট। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার ব্যাখ্যাও কিন্তু কারেক্ট, কারণ এখানেও কিন্তু বিকাশের কথা বলেছি, আর এখানেও বিকাশ কেন বিকাশের তারতম্য আছে এটা কিন্তু এখানে ক্লিয়ার বলা আছে। তার মানে সঠিক ব্যাখ্যা দিচ্ছে, তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। According to Jean Piaget, the ability to use symbols for symbols, such as letting the letter X stand for an unknown numerical development during and enable the children to। এখানে বলেছে জিন পিয়াগেটের মতে এক্স অক্ষরটিকে অজানা সংখ্যার জন্য দাঁড় করানোর মতো প্রতীকের জন্য প্রতীক ব্যবহার করার ক্ষমতা বিকাশ লাভ করে। এটা শিশুদের কি করে? কোয়েশ্চেন নাম্বার 27। যে আমরা যে বিভিন্ন ধরনের যে ম্যাথ করি, আমরা বলি না যে মনে করি সংখ্যাটি এক্স, বা মনে করি বাবার বয়স এক্স, মনে করি ছেলের বয়স এক্স, এই ধরনের আমরা অঙ্ক করেছি, আপনাদের হয়তো মনে আছে। তো এই যে মনে করে ধরে যে অঙ্কটা করা, এটা কোন সময় হবে? একদম লাস্ট পর্যায়ে চলে আসে, যখন শিশুটা পুরোপুরিভাবে বিকশিত হয়ে যায়। এটা তো আর তার প্রি অপারেশনাল সেন্সরি মোটরে তো সে পারবে না, মনে করতে পারবে না ভাই। এক্স ধরে সে কি অঙ্ক করতে পারবে, বিভিন্ন জটিল অঙ্ক করতে পারবে না। তো এই ধরনের যখন সে ভাবতে পারবে এবং সেই এই ধরনের সমস্যা করতে পারবে, এটা হবে আমার কোন স্তর হবে? এটা হচ্ছে সবচেয়ে লাস্টের স্তর, যেটাকে আমরা বলতে পারি ফর্মাল অপারেশনাল স্তর। তার মানে কনক্রিট অপারেশনাল এখানে রয়েছে, এটা আমরা কেটে দিই, কনক্রিট হবে না। এখানে ফর্মাল হচ্ছে দুইটা। এখানে দেখুন সেরিয়েশন স্টেজ না অ্যালজেব্রা এন্ড ক্যালকুলেশন। এখানে সে কি করছে, এক্স ধরে সে অঙ্ক করছে, তাই না? নিউমারিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখানে অ্যালজেব্রার আমরা আলটিমেটলি আমরা ম্যাথমেটিক্স টার্মে যাচ্ছি। তো এখানে ক্যালকুলাসের কথা বলা হয়েছে এবং অ্যালজেব্রার কথা বলা হয়েছে। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28। Asking critical questions such as how much and in what ways are various gender represented in textbook and media would encourage। পাঠ্যপুস্তক এবং মিডিয়াতে বিভিন্ন লিঙ্গকে কতটা এবং কিভাবে উপস্থাপন করা হয়েছে, এর মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করলে এখানে কি ধরনের উৎসাহিত পাবে শিশুরা? কোয়েশ্চন নাম্বার 28। লিঙ্গগত স্টেরিওটাইপগুলি নিয়ে প্রশ্ন তোলা, লিঙ্গ স্থিরতা জোরদার করা, লিঙ্গ পরিচয়কে শক্তিশালী করা, লিঙ্গ ভূমিকার নমনীয়তা নিরুৎসাহ করা। প্রথমে নিরুৎসাহ বা ডিসকারেজ, এইটা আমরা কেটে দিই, এটা আমরা কাটলাম। তো এখানে বলেছে লিঙ্গ পরিচয়কে শক্তিশালী করা, না, এখানে লিঙ্গ পরিচয়কে আমরা শক্তিশালী করি না, আমরা সবাইকে সমানভাবে দেখতে চাই, তার মানে এটাও আমরা কাটলাম। জেন্ডার আইডেন্টিটি কাটলাম। জেন্ডার কনস্ট্যান্ট কি বলেছে ভাই? কনস্ট্যান্সি, মানে কি লিঙ্গ স্থিরতা জোর করা, না, লিঙ্গ স্থিরতা আমরা জোরদার করতে পারি না। লিঙ্গগত যে বৈষম্য আছে এটাকে আমরা মানে ফিনিশ করতে চাই, সবাইকে সমান ইকুয়ালি আমরা টার্ম ইউজ করতে চাই। সুতরাং কোয়েশ্চনিং জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গগত স্টেরিওটাইপগুলি নিয়ে প্রশ্ন তোলা এখানে হবে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবড এ মাস্টারি গোল ওরিয়েন্টেশন। নিম্নলিখিত কোনটি দক্ষতা অর্জনের জন্য অভিযোজনকে বর্ণনা করে? কোয়েশ্চন নাম্বার 29। ফোকাস অন অ্যাচিভিং সার্টেন লেভেল, ইয়েস কম্পিটিশন, অপশনে কম্পিটিশন মানে এটা কাটলাম। এখানে দেখুন গ্রেড, এটা আমরা কাটলাম। পানিশমেন্ট, এটা আমরা কাটলাম। প্রশ্ন কি বলেছে, আনসার কি বলেছে, আমরা জায়গা ভাই আমরা এখানে পজিটিভ আনসার, মাস্টারি গোল ওরিয়েন্টেশন মানে প্রশ্ন কি পজিটিভ সেন্সে রয়েছে। তো আনসারে তিনটা টার্ম নেগেটিভ। কি নেগেটিভ ভাই? এখানে থেকে প্রতিযোগিতা বাংলায় কাটলাম, তারপর এখানে পুরস্কার বা উচ্চ গ্রেড আমরা কাটলাম, তারপর এখানে শাস্তি, ব্যর্থতা, অপমান করা, এটা আমরা কাটলাম। কতগুলা নেগেটিভ ওয়ার্ড কাটলাম। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বাকি কিছু দেখার প্রয়োজন নেই, বড়িয়া সা সওয়াল। এবার লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের,
work in progress portfolio are effective tools for formative assessment because কাজ চলছে এই পোর্টফোলিওগুলির আমরা গঠনমূলক মূল্যায়ন যখন করি, তো গঠনমূলক মূল্যায়নের জন্য কার্যকর হাতিয়ার কোনটা? অর্থাৎ গঠনমূলক মূল্যায়নকে শক্তিশালী করার জন্য পোর্টফোলিওটা অনেক জরুরি। এটার কারণ কি? দে ইনভলভ স্টুডেন্ট ইন দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট, যে মূল্যায়ন প্রক্রিয়া তারা ইনভলভ থাকে, এটা কারেক্ট। দে অফার ইনসাইট অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা পৃথক শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে আমরা জানতে পারি যে কোন শিশু কতটুকু পেরেছে, কোন শিশু কোন জায়গাতে সমস্যা রয়েছে, এটা আমরা বুঝতে পারি, এটা কারেক্ট। দে ফোকাস মেইনলি ইন দ্য প্রেজেন্টেশন অফ দ্য ফাইনাল প্রোডাক্ট, না ফাইনাল প্রোডাক্ট যখনই আমরা যাব তখন আমরা ফরমেটিভে যাব না, ফাইনাল প্রোডাক্ট মানে হচ্ছে সামেটিভ, চূড়ান্ত পর্যায়ে যখন যাব এটা ফরমেটিভে আসবে না, এটা হচ্ছে সামেটিভ, তার মানে এটা ফরমেটিভে পড়ছে না, এটা আমরা কাটলাম। দে অফার টিঙ্গেবল এভিডেন্স অফ স্টুডেন্ট লার্নিং, শিক্ষার্থীদের বাস্তব প্রমাণ প্রদান করে, কারণ ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বাস্তব প্রমাণ পাই যে শিশুরা কোথাও একটু কমজোরি আছে, কোথাও ভালো আছে, এটা আমরা জানতে পারি। তার মানে 1, 2, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তো 1, 2, 4 অপশন নম্বর ডিতে রয়েছে, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই পিডিএফটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের অ্যাপে, ঠিক আছে, তো আপনারা এখান থেকে দেখতে পাবেন। ক্লিয়ার ভাই? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপনার চলে আসছে। তো ধন্যবাদ, জয় হিন্দ।